উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমরা যুগে যুগে সংগ্রামে সমরে অনেককেই জীবন উৎসর্গ করতে দেখি। তারা এভাবেই তাদের কীর্তির কারণে অমর হয়ে থাকেন। সাম্প্রতিককালে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেখানে লাখো লাখো মানুষ অংশ নিয়েছে। তাদের মধ্যে হাজারো জন শহীদ হয়েছেন, যাদেরকে আমরা কোনোদিন ফেরত পাবো না। কিন্তু আমাদের মাঝে বেঁচে আছে আরও হাজারো তরুণ যুবক, যারা তাদের জীবন পরিবর্তনকারী কোনো না কোনো আঘাত নিয়ে বেঁচে আছেন আমাদের মাঝে। কিভাবে তারা তাদের এই পরিবর্তিত জীবনে খাপ খাওয়াচ্ছেন, আমরা কি করতে পারি তাদের জন্য, এই সব কিছু নিয়ে আজকে আমরা আলাপ করব সুরক্ষায় প্রতিদিনের এই বিশেষ আয়োজনে। আমাদের আলোচ্য বিষয় জুলাই বিপ্লব থেকে এগিয়ে যাওয়ার শক্তি। আমরা এই বিষয়ে আজকের এই বিশেষ আয়োজনে যুক্ত করেছি দুজন অতিথিকে, যাদের একজন সরাসরি জুলাই বিপ্লবে অংশ নিয়ে আহত হয়েছেন, কিন্তু প্রবল প্রাণ শক্তি নিয়ে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, সকলকে তিনি অনুপ্রাণিত করছেন। একই সাথে যুক্ত হচ্ছেন আরেকজন তরুণ সংগঠক, যিনি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং একই সাথে যারা এখন আহত হয়েছেন, চিকিৎসাধীন আছেন, তাদেরকে সহযোগিতা করছেন। সুপ্রিয় দর্শক, পরিচিত করছি আমাদের অতিথিদের সাথে। স্টুডিওতে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে আহত বিক্রয়কর্মী আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম, স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমি প্রথমে আতিকুল ইসলাম আপনার কাছে আসি। আমরা অনেকের গল্প শুনেছি এই জুলাইতে যেই ছাত্র জনতার বিক্ষোভ হলো, সেখানে আমরা ছাত্র কথাটা সবসময় বলি, কিন্তু আমরা জানি যে এখানে সকল পেশার, সকল ধারার মানুষ যুক্ত হয়েছিল এবং সে কারণে এই আন্দোলনটি শেষ পর্যন্ত এতখানি সফল হয়েছে। আমরা আপনার অংশগ্রহণের গল্পটা দিয়ে একটু শুরু করি, যে কিভাবে আপনি আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তো মূলত হচ্ছে, যদি আমি আমার লাইফ স্টোরি বলি, তো আমার জন্ম হচ্ছে উত্তর আজমপুর, ঢাকা উত্তর আজমপুরে। সেখানে মোটামুটি 4-5 বছর থাকি আর কি। তো একটা সময় আর কি গ্রামে চলে যাই, ওখানে গিয়ে পড়াশোনা করি কিছুটা। যেমন আপনার 9 পর্যন্ত পড়ালেখা করছি, 8 পাস করে 4 মাস মিলে আর কি পড়াশোনা করছি। তারপর এক পর্যায়ে যখন আমাদের ফ্যামিলির মূলত ধরি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, সেই ক্ষেত্রে আর কি আমার দ্বারা পড়াশোনাটা করা সম্ভব হয় নাই। তো মোটামুটি অনেক চেষ্টা করছিলাম যে কিছু হয় কিনা, অন্তত আর কি 10 পাস করা পর্যন্ত। তো দেখলাম যে না, অ্যাকচুয়ালি হচ্ছে না। যেমন হচ্ছে আমার ফ্যামিলি তখন চলে আসে যখন আমি 5 পর্যন্ত পড়ালেখা করি। তারপর আমার ওখানে জ্যাঠা বাসায় রেখে আসে। তো ওখানে মূলত থাকে হচ্ছে আপনার 4 বছরের বেশি। তারপর যখন দেখলাম যে ওই ফ্যামিলি আমাদের ফ্যামিলি চলতে পারতেছে না, প্লাস হচ্ছে আমার যে খাবার খরচ হয়েছে সেটা দিতে পারতেছে না। তো যেখানে খাবার খরচ দিতে পারতেছে সেখানে পড়াশোনা কীভাবে করাবে? তো এরকমটা এক পর্যায়ে ভাবি যে না, হয়তো আমার দ্বারা পড়ালেখা হবে না, আমি ঢাকায় চলে যাই বা কোনো একটা কর্মস্থানে চলে যাই আর কি। তো এরকম ভেবে ঈদের সময় মেবি চলে আসি আমি। তারপর আর ফিরে যাই না গ্রামে। তারপর হচ্ছে আমার আব্বা আমার বলে যে তুই পড়াশোনা কি করবি না, তুই যাচ্ছিস না কেন? তো আমাদের বললাম যে তোমরা তো খাবার খরচ চালাতে পারতেছ না, তো পড়াশোনা কীভাবে চালাবা? তো আমার যেটা আমাকে ফোন দিয়ে বলতেছে তুই আসবি না। তারপর আমি বললাম যে না, আমি আর গ্রামে যাবো না, আমি এখানে থাকবো। তো সেক্ষেত্রে আনুমানিক মেবি 6-7 মাস ফ্রি ছিলাম। তারপর একটা জব নেই প্রিন্টে, তো সেখানে আর কি জবটা করি। তো মূলত হচ্ছে আনুমানিক মেবি 3 বছর মতো জবটা করি। তো আমার রাগটা অ্যাকচুয়ালি একটু বেশি। তো সেক্ষেত্রে একটা রাগারাগি করে আমি ওই চাকরিটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর হচ্ছে আনুমানিক 6-7 মাস এভাবে থাকি। থাকার পর হচ্ছে একজনের মাধ্যমে আপনার রাজলক্ষ্মী কমপ্লেক্স নায়করাজ আমার জব হয় আর কি। তো সেখানে আড়াই বছরের মতো জবটা করি। তারপর এক পর্যায়ে আর কি চলে আসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা। তো যত একটা সময় আমি নিজেও ছাত্র ছিলাম, হয়তো বা ফ্যামিলির আর্থিক অবস্থা একটু ডাউন, যার কারণে পড়ালেখাটা করা হয়নি। তবে আমি তো একটা সময় ছাত্র ছিলাম, ছাত্ররা তো আমাদের ভাই, তাই না? এবং আপনি ছাত্রদের বয়সেই আছেন, আপনি এখন যে কোনো একটা স্কুলে গিয়ে ভর্তি হতে পারেন, আপনি ছাত্রদের। ওরা তো হচ্ছে আমাদের ভাই। তো আমাদের ভাইদের উপর যেভাবে আক্রমণ অত্যাচার করা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি আমি মেনে নিতে পারিনি। বা আমার মাইন্ডসেট আমাকে বলছে যে তুই এই আন্দোলনে যুক্ত থাক, তুই ঘরে বসে থাকার মতো না অ্যাকচুয়ালি ওয়ে নেই এখন বর্তমান। তো মূলত হচ্ছে ঠিক আছে যে আমি একটা শ্রমজীবী মানুষ, আমি ছাত্র না, বাট একটা সময় আমি ছাত্র ছিলাম, ওর হচ্ছে আমাদের ভাই। তো আমি মনে করি যদি পাশে থাকাটা উত্তম বা জরুরি। তো সেই ক্ষেত্রে হচ্ছে 15 তারিখের ঘটনা, 15 তারিখে আমি থাকতে পারিনি, তখন আমার মার্কেটটা খোলা ছিল। তবে 15 তারিখে কিছু ঘটনা, কিছু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কিছু ভিডিও আর কি, যেটা আমাকে ঘরও থাকতে দেয় না, চাকরিও থাকতে দেয় না। তো আমি 16 তারিখ থেকে রাজপথে নেমে পড়ে আর কি, হচ্ছে আপনার রাজলক্ষ্মী থেকে ওদের সাথে আন্দোলন করা শুরু করি। তো 16 তারিখ হচ্ছে প্রথম ঘটনা। যেমন হচ্ছে আমাদের এই পাশে একটা লোক ছিল, আমরা এই পাশে ছিলাম। তো ওর একটা সস্তাগুলি ওইটা মারতে সব বয়স মোটামুটি অনেক বেশি, প্রায় 60 থেকে 70-এর কাছাকাছি হবে আর কি, এরকম মাঝামাঝি বয়সটা। তো একটা সস্তাগুলি এসে ওর বুকটা এখানে জারজা করে দেয়, ও মাটিতে লুটিয়ে পড়ে। তো আমরা ওকে হেল্প করে তুলে দিই রিক্সায়।
এইখান থেকে শুরুটা মূলত আমার আরও রাগটার জিতটা, যে আমাদের উপরে একটা করছে, আমরাও করবো, ওদের উপরে দেখবো যে কী করা যায়, আমরা শেষ পর্যন্ত দেখবো এটা। এরকমটা ভেবে আমরা এই টাইম এটা যা পারি ওটা দিয়ে অ্যাটাক করে ওদের, ওরা আমাদের শস্ত্রগুলি টিএসএল গ্যাস, সাউন্ড গ্রেনেড এগুলোর সম্মুখীন আমরা মূলত হই আর কি। অনেকবার আপনার ইয়ার যে টিএসএলটা মারতেছিল ওটার অ্যাটাক করছে। আমি এখনো বলবো যে আমি যে গুলি খেয়ে যে আমার অঙ্গটা হারিয়েছি, বাট আমার কাছে সবচেয়ে বেশি মানে বিরক্ত করছিল টিএসএল গ্যাসটা আর কি, যেটা আমার চোখ মুখ অন্ধকার করে দিয়েছে, প্লাস হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে, আবার যেখানে খাইছে ওখানে শুয়ে পড়ছে বা দাঁড়িয়ে পড়ছে আর কি, বা বসে গেছে আর কি। তো আমাকে নিয়ে আর কি আগুনে নিয়ে গিয়ে আর কি ওইটা একটু তাপ দিয়ে ক্লিয়ার করছে। তো এভাবে চলে যায় অনেকটা দিন, প্রতিটা দিন লড়াই করে যায়। যখন আমাদের সামনে চলে আসে আবু সাইদ ভাই আর কি, যে শহীদ, তো মূলত আমরা বলি যে আগে ফার্স্টে তো বলি এই হাজার হাজার শহীদ ভাই আর হচ্ছে আমাদের মতো হাজার হাজার ছাত্র ভাইদের আহতর বা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ। তো মূলত আমি ফার্স্ট টাইম বলবো যে আমরা যেই শহীদ ভাইগুলো আছে তাদের মৃত্যুর মাগফিরাত কামনা করছি, আর যেমন আমরা আহত ভাই যারা আছি তাদের খুব দ্রুত সুস্থতার কামনা করছি আর কি আল্লাহ তাআলার কাছে। অনেক ধন্যবাদ আতিকুল ইসলাম এই বর্ণনাটি। তো মূলত হচ্ছে আমি যে সময় আর কি ধরেন এই আবু সাইদ ভাই আর কি শহীদ হওয়ার পর, যেমন হচ্ছে প্রতিনিয়ত সকালে আন্দোলন করে যাই, আবার রাত্রে ঘুমাতে যখন যাই তখন আমার চোখে ভেসে আসে ওনার বুক পেতে দিয়ে খাওয়া গুলির দৃশ্য। আমি ঠিক ওই রাতটা তো ঠিক মতো ঘুমাতে পারি না, কীভাবে ঘুমাবো যেখানে আমাদের ভাইদের উপরে ভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে নির্মমভাবে গুলি করা হচ্ছে, সেখানে তো আমার মন মানছে না। আমি রাতটাও আমার কাছে এরকম মনে হচ্ছে যে আমি পারলে রাতও যে আন্দোলন করবো, পারলে রাতও রাজপথে নেমে থাকবো, কিন্তু রাতে তো কেউ থাকে না, যার কারণে রাতেও যাওয়া হয়নি। তো এভাবে প্রতিনিয়ত সকালে আর কি লড়াই করে যাই। তো মেবি আর কি আপনাদের চ্যালেঞ্জ 24 আর কি যে হচ্ছে জুনজুম আপু, তো মূলত ওনার সাথে আমার দেখা হয় 18 মেবি 19 তারিখে আর কি জুলাইয়ের। তো ওই দিন আমরা যখন রাজলক্ষ্মীতে আপনার অ্যাটাক করতেছি তখন ওনারা আপনার ব্রিজের উপর ভিডিও করতেছিল। তো কিছু ছাত্র ভাইরা মানে তখন হচ্ছে জাস্ট খালি একমাত্র মিডিয়া আপনার হচ্ছে যমুনা নিউজ চ্যানেলে দেখতে পারতো, বাকি কোনো মিডিয়া দেখতে পারতো না। তো কিছু ছাত্র ভাইরা ওদের উপর অ্যাটাক করে মারতে যায় আর কি। তো আমি আর হচ্ছে আমার 2টা ফ্রেন্ড আর কি 3জন সবাইকে আটকাই, বললি যে ওরা তো আমাদের ভালোর জন্য এখানে আসছে, এগুলা প্রচার হইলেই তো মানুষ আরো ক্ষিপ্ত হবে যে ওদের উপরে অত্যাচার করছে, হ্যাঁ তখন হচ্ছে ওই জুমার আপুরদেরকে আমরা অ্যাটাক করতে দিই না, ওদের আমরা বাঁচিয়ে দিই আর কি, মারতে দিই না। তো আপু আমাকে বলতেছে মানে অনেক কথা পরে উনি বলতেছে তোর খেয়াল রাখিস, ভালো থাকিস। আমি ওনাকে বললাম ঠিক আছে আপনারা খেয়াল রাখেন, ভালোভাবে যায়েন। তো ওনারা আজিমপুরের দিকে চলে আসে, প্লাস হচ্ছে তার সাথে এখন আমার কন্ট্যাক্ট হয়, কিন্তু ওই হচ্ছে ফার্স্ট টাইম মিট আর কি, ওই হচ্ছে আপনার 18 বা 19 তারিখ আর কি জুলাইয়ের। তো উনি ফার্স্ট টাইম আর কি যে একমাত্র আমাদের উত্তরাতে দেখছি আমরা আপনাদের চ্যানেল 24 নিউজ করতেছিল, আর কোনো নিউজ চ্যানেল ওখানে যায় নাই, বা আমাদের উপর যে অ্যাটাক হয়েছে তখন ওখানে কেউ জানি। তো ওই তারিখ ওই ফার্স্ট টাইম ওই দিনকে যেদিন আপুর সাথে মিট হয়েছে ওই দিনকে আর কি বিকালের একটু আগে আমি আহত হই আর কি শস্ত্রগুলিতে, মোটামুটি ভালো একটা আহত হই। তো দেখা যাচ্ছে ওই দিন আমি আহত হওয়ার পরও পিছুপা হই না, আমি ওদের সবাইকে সাহস দিচ্ছি। মূলত হচ্ছে সবাই যদি আমরা স্বচ্ছভঙ্গ হয়ে যাবে, পিছুপা হয়ে যাই, তাহলে সামনে কি যাবে। তো আমাদের এখানে একটা মনোবল ছিল যে পিছে পুলিশ বাহিনী, সামনে স্বাধীনতা, আমরা পিছু কেন যাবো, আমরা সামনে যাব, আমরা স্বাধীনতার উদ্দেশ্যে যাব। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলি যে প্রয়োজন আমি আগে যাব, লাগলে আমি গুলি খেয়ে মারা যাবো, আপনি আমার সেফটি হয়েও আসেন, আপনি আমার পিছু হলেও আসেন। তো আমি একটা টিনের সাহায্যে এগিয়ে যাই, প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি, প্লাস হচ্ছে এক সাইডে ঠেকালে আর সাইডে গুলি খাচ্ছে আর কি। তো 3টা ফায়ার আমি অ্যাটাক হই। তারপর একটা সময় শুনতে পারি যে ওই দিনকে আর কি যে ঘটনা মেডিকেল আসলে কিনা মানুষ গুম হয়ে যায়। তো এই ভয় আর কি, যদি গুমই হয়ে যায়, যদি মারাই যায়, তাহলে রাজপথে কে থাকবে, আমাদের লড়াই করার জন্য বেঁচে থাকতে হবে, গুম হয়ে গেলে হবে না। তো এরকমটা ভেবে আমি এলাকার ফার্মেসি থেকে ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হই ওই দিনকার জন্য। কিন্তু ওই অ্যাটাক হয়েছি, আহত হয়েছি, বাট আমার মন তো ঘরে থাকেনি। আমি ঠিক পরের দিন আবার চলে আসি আন্দোলনে, আবার লড়াই করেছি। তারপর মাঝখানে এভাবে 2-3টা দিন লড়াই করে যাই। তারপর একটা সময় আমাদের মার্কেটটা খুলে দেওয়ার পর হচ্ছে 3-4 দিন খোলা ছিল। তো ওই 3-4 দিনও আমি যুক্ত ছিলাম। তো কীভাবে ছিলাম, আমি আমার দোকানে বসকে বলতাম যে আঙ্কেল আমি একটু আধা ঘন্টার জন্য একটু বাইরে যাই, একটু চাটা খেয়ে ঘুরে আসি। তো আমাকে বলতো যে বাইরে কী করবে, বাইরে তো অনেক গুলাগুলি হচ্ছে, কোনো একটা গুলি শুধু তো শরীরে লেগে যায় তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাওয়ার সমস্যা হবে। যত ডিগ্রিগুলি তখন করা হচ্ছিল না এখনও, ওই শস্যগুলি আর কি, যে অনেকটা হতো যে প্লাস হচ্ছে ট্রিটমেন্ট নিতে হবে। তাই আমি বললাম যে না কোনো সমস্যা হবে না, আমি এই পাশে যাবো না, আমি ওই পাশে যাবো, যা চাটা খাবো যেখানে কোনো মানুষ নাই আর কি। তারপর ওনাকে এরকমটা বলে ওনার কাছে আধা ঘন্টা ছুটি নিয়ে আসি। ছুটি নিয়ে এসে দেখা যাচ্ছে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ছাত্রবাদের সাথে থাকি। তো উনি আমাকে কলের উপরে কল দেয়, আমি কল ধরি না। তারপর এক পর্যায়ে যখন আরও কয়েকটা কল দেয়, তারপর আমি ফোনটা বের করে দেখি যে এখানে আব্বু কল দিছে। তো আব্বুকে আমি ব্যাক করার পর আব্বু আমার বলতেছে যে কিরে তুই তো দোকানে নাই বলে 3-4 ঘন্টা ধরে তোর মালিক তোমাকে ফোন দিয়ে বলতে তুই আধা ঘন্টা কথা বলে গেলি, এখন আসস না বা কিছু। তারপর আমি বললাম যে আমি তো মার্কেটে নিছি, এই তো একটু চা খেতে গেছিলাম আর কি, আমি যাইছি উপরে যাইছি, এরকমটা বলে আমি আব্বুকে ফোনটা কেটে দিই। তারপর উপরে যাওয়ার পর আমার বস বলে যে তুই আধা ঘন্টার কথা বলে গেলি, 2-3 ঘন্টা হয়ে গেলো, এখন আসছিস না। তারপর আমি বললাম যে বাইরে তো অনেক ঝামেলা চলছে, একটু দাঁড়িয়ে দেখতেছিলাম আর কি। কিন্তু সেই সময়টা তো আমি আন্দোলনে যুক্ত ছিলাম, আমি প্রতিনিয়ত লড়াই করেই যাচ্ছি ওদের সাথে।
তো এভাবে আর হচ্ছে আপনার 24 বা 25 তারিখে আবার একবার আহত হই সস্তাগুলিতে। এভাবে প্রায় 3 দিনের মতো আহত হই আমি। হওয়ার পরও প্রতিনিয়ত লড়াই করেই যাচ্ছি। তো এর পাশাপাশি হচ্ছে আমাদের এলাকার মুগ্ধ ভাইয়া, তো উনিও কিন্তু নিহত হয় আর কি, আহত শহীদ হয়। তো সেই সময় ওই সময়টাতে নিজেকে আরও একটু স্ট্রং করি, আরও একটু রাগান্বিত হই, শরীরের রক্ত গরম হয়ে যায়, যেখানে আমাদের নিজের এলাকার ভাই বাদার মারা যাচ্ছে, যেখানে মানে আমি মূলত রাতেও ঘুমাতে পারছিলাম না এরকমটা ভেবে, যে ঘুমাতে গেলে বেশি আসে আবু সাইদ ভাই আসে বুক পেতে দেওয়া গুলির দৃশ্য, ঘুমাতে গেলে বেশি আসে মীর মুগ্ধ ভাই আসে পানি লাগবে চিৎকার। সেই জিনিসগুলো আমাকে রাতে ঘুমাতে দেয় না, জিনিসগুলো আমাকে সারাটা দিন 24টা ঘন্টা পাবে, আমি ঠিকমতো রাতেও ঘুমাতে পারি না, প্রতিটা দিন লড়াই করেই যাই। তো তখন থেকে আপনার হচ্ছে 29 তারিখ থেকে মেবি শুরু হয়ে যায় ডিরেক্ট গুলি আর কি, 28 বা 29 তারিখ থেকে। তো আমি যখন প্রথম ডিরেক্ট গুলি আমাকে, আমি যত একজন গেমিং লাভার, আমি কিন্তু আপনার আনুমানিক 6 বছরের মতো ফ্রি ফায়ার খেলছি, তো সেক্ষেত্রে আমি মোটামুটি সব গানই চিনি যে এরকম কোনো গান নেই আর কি। তো ওই আন্দোলনতে যেই গানগুলো ইউজ করার রাইট নেই পুরুষদের, যেমন AK-47, চায়না রাইফেল, এগুলো কিন্তু আমাদের রাইট নেই, বাট ওরা কিন্তু এই আন্দোলনে সেগুলো একটা শেষের দিকে ওগুলো ব্যবহার হয়েছে। ওরা আমাদের এভাবে AK-47 গানটা আঙ্গিয়ে দেখিয়েছে, যদি তোমরা পিছুপা না হও তাহলে আমরা কিন্তু তোমাদের উপর অ্যাটাক করবো এটা দিয়ে। তারপর আমি একটা গালি দিয়ে ওদের বলি যে তোরা যা মন চায় তোরা কর, কিন্তু আমরা পিছুপা হবো না, তুই গুলি করবি প্রয়োজন আমাকে আগে কর, এরকমটা বলে আমি সামনে যাই আর কি। সামনে যাওয়ার পর একটা খাম্বা ছিল, ওটার সাপোর্ট নেই। তো একটা সময় ওরা AK-47 গুলি করা শুরু করে দেয়। তো একটা ছেলে আর কি আমাকে যে বলতেছে ভাই আপনি তো অনেক হয়রান হয়ে গেছেন, ঘেমে গেছেন, আপনি একটু পানি খান। ওর হাতের পানিটা আমাকে দেয়, তো আমি ওই খাম্বাটার আড়ালে বসে পানিটা খাচ্ছিলাম। তখন যত আমি ডাইনায় অভ্যস্ত আর কি ছোটো থেকেই, তো ডাইনার থেকে খাচ্ছিলাম পানিটা। ওই ছেলেটা খালি খাম্বার আড়াল থেকে বের হয়েছে, ডিরেক্ট একটা গুলি এসে ওর মাথায় লাগছে, লাগার পর সাথে সাথে ও মাটিতে লুটিয়ে পড়ছে। তো ওই ছেলেটা হচ্ছে আমার একটা কাস্টমার ছিল, যেখান থেকে পরিচয়, ও আমাকে চিনি, আমি ওকে চিনি কিছুটা আর কি। তো ডিরেক্ট লুটিয়ে পড়ার পর হচ্ছে সাথে সাথে দাপড়ে মারা যায়। তারপর আমরা কয়েকটা 3-4 জন মিলে ওকে ধরে রিক্সা উঠিয়ে দিই। তো কয়েকজন এর পাশাপাশি বলাবলি করতেছিল যে ও তো মারা গেছে। তারপর আমরা বলি যে আপনারা তাও নিয়ে যান মেডিকেল, দেখেন ওনাকে কিছু করা যায় কিনা। ডাক্তাররা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে, যদি হয়তো ডাক্তারদের দ্বারা কিছু হয়ে যায় তাহলে হয়তো বেঁচেও যেতে পারে আর কি। তো ওরা বললো যে ও তো মারাই গেছে। তারপর আমরা বললাম তারপরে নিয়ে যান আপনারা, তো আমরা পাঠিয়ে দিই। তো এভাবে প্রতিনিয়ত আমরা লড়াই করে যাচ্ছি। আমরা অনেক ভাই আমাদের আহত হচ্ছে, নিহত হচ্ছে, কারো এসে গুলি লাগতেছে পায়ে, কারো হাতে, কারো দেখা যাচ্ছে বুক দিয়ে ঢুকে এপার দিয়ে বেরো যাচ্ছে, কারো পেট দিয়ে ঢুকে এপার দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারো বা মাথায় লাগছে। ওই জায়গায় এরকম কতজন আহত হয়েছিল তখন? আমাদের উত্তরাতে যদি হিসাব করি তাহলে মোটামুটি আমার আইডিয়া মতো 80-র উপরও হবে আর কি শহীদ হয়েছে। হচ্ছে লাস্টে 5 তারিখ, ওই দিনকে 40+ হবে বা তারও উভয় হবে আর কি, এই লাস্ট 5 তারিখটাতে আর কি। তো এভাবে প্রতিনিয়ত লড়াই করে যাই। তারপর হচ্ছে 3 তারিখেও আরেকটা ভাইয়ের পায়ে গুলি লাগে। এরকম না যে গুলি শুধু আমাদেরকে তাক করা হচ্ছে, গুলি কিন্তু চতুর সাইডে মারা হচ্ছে, আমাদের চতুর সাইডে আমরা ছিলাম আর কি। হয়তো আপনার চারপাশে কারো না কারো লাগছে শিওর, কারো বা বুকে, কারো পায়ে, কারো হাতে, কারো মাথায়। আবার এখান থেকে বেশি আসতে যে আহত হয়েছে, নিহত হচ্ছে এরকম জিজ্ঞাসা, পাশাপাশি মানুষ বলাবলি করছে যে ওই পাড়ে দিয়ে দুইজন মারা গেছে, একজন মারা গেছে। আপনার ঘটনাটা তাহলে কোন দিন ঘটলো? ওটা হচ্ছে আমার 5 তারিখের দিন আর কি, বিজুল বাসের দিন। তো হচ্ছে 4 তারিখে হচ্ছে আমার সামনে 2জন মানুষ মারা যায়, একজনের গুলি বুকে লাগে, আরেকজনের পায়ে লাগে, ওকে নিয়ে যায়, আরেকজনের ডিরেক্ট মাথায় লাগে আর কি। তো ওই 3-4 ওই দিন আপনার মোটামুটি ভালো মানুষ আহত হয়, প্লাস হচ্ছে নিহত হয়। তো লাস্ট 5 তারিখ ওই দিনে আমি আপনার সকাল 11টা থেকে আমি ওদের সাথে যুক্ত ছিলাম। তো হচ্ছে সকাল 11টাতে থাকার পর আপনার 11:30 বা 11:40-এর দিকে একটা ছেলে এসে গুলি আর কি, আমি একটা খাম্বার আড়ালে ছিলাম, হচ্ছে আমাদের উত্তরাতে নতুন একটা ভিডিও এসে এখন গেলে হয়তো বা দেখতে পারবেন যে একটা মাছ পথে একটা সেফটির মতো একটা জায়গা আছে। তো আমরা ওই সেফটিতে দাঁড়িয়েছিলাম, আর আমি হচ্ছে খাম্বার পাশে ছিলাম, আর হচ্ছে একটা ছেলে আমার পিছনে ছিল। তো উনি সামনে আর কি নামবে এরকম একটা অবস্থা। তো আমি বললাম ভাইয়া এখানে তো ডিরেক্ট গুলি করা হচ্ছে, আপনি যে নামবেন কোনো সেফটি নেই, আর গুলি কোনো মা বাপ চিনে না, কখন কুদিক দিয়ে আসবে, এসে ঢুকেও আপনার বেরিয়ে যাবে, প্লাস একটা গুলি আপনাকে মেরেও দিতে পারে। তো উনি বলো যে কিছু হবে না, আমি যাবো। আমি মনে করি অনেক মানা করার পরও উনি ওখানে গেছে বা নামছে আর কি, 2-3 পা এগোতেই সাথে সাথে একটা গুলি এসে ওর মাথায় ঢুকে যায়। তো আমার জীবনের সবচেয়ে মর্মান্তিক ঘটনা হচ্ছে এটাই যে আমার নিজের চোখের সামনে আমি অনেক কি মরতে দেখি। আমরা 1971-এর যুদ্ধের কিছু গল্প শুনেছি বা অনেক গল্প পড়েছি, তবে 2024-এ যে আমাদের এরকম কিছু করতে হবে এটা কখনো ভাবিনি। হয়তো বা কিছু সিচুয়েশন পরিস্থিতি আর কি গটিয়ে দেয় জিনিসগুলো কনফার্ম। তো ওই গুলিটা এসে ওর মাথা লাগার পর ওর মাথার অর্ধেক মস্তক আর কি বেরিয়ে যায়, প্লাস পড়ে যায়। তো আমার জীবনের সবচেয়ে মর্মান্তিক ঘটনা হচ্ছে এটা যে আমি এরকমটা দেখি যে একটা গুলি মানুষের মস্তক পর্যন্ত আলাদা করে দিতে পারে। তো মাটিতে লুটিয়ে যাওয়ার পর হচ্ছে দাপড়াইতেছে। তো আমি অনেক কষ্টের মাধ্যমে ওকে তুলে দেওয়ার পর হচ্ছে আর 2টা ছাত্র ভাই এসে ধরে ওকে নিয়ে যায়, দাপড়াইতেছে ওই অবস্থায়। তার কিছুক্ষণ পর আরেকটা ভাইয়ের পায়ে গুলি লাগে, ও লুটিয়ে যায়। তো ওকে আমরা হেল্প করে রিক্সা তুলে দিই। এভাবে চলে যাচ্ছে অনেকটা সময়। যখন 1:30 বেজে যায় তখন হচ্ছে আমরা শুনতে পারি যে খুনি শেখ হাসিনা যে উনি পদত্যাগ করে ফেলতে। তখন আমরা পুলিশকে বলি যে আমাদের যা দরকার ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি,
আমরা চাচ্ছি না যে আপনার সাথে লড়াই করতে, আপনার স্টপ থাকেন প্লিজ স্টপ হন। কিন্তু ওরা আমাদের কোনো কথাই শুনে না, ওরা ওদের মতো একটা করে যাচ্ছে আমাদের উপর। এই যে আপনার বিজয় উল্লাসের একটা আনন্দ যে আছে, সেটা অ্যাকচুয়ালি আমরা উপভোগ করবো কীভাবে? যেখানে আমাদের উপর নির্মমভাবে গুলি করা হচ্ছে, সেখানে কি আর ওই আনন্দটা মনে আসে? মনে তো এটাই আসতেছে যে আমাদের উপর গুলি করা হচ্ছে, কিন্তু ওই আনন্দটা আমরা উপভোগ করতে পারতেছি না। কিভাবে পারবো? যেভাবে আমাদের ভাইদের উপর গুলি করা হচ্ছে। ওই সময় কি আপনার গুলিটা কখন লেগেছে? বিকাল 4টার দিকে, হ্যাঁ তখন 1টার উপর বাজে আর কি। তো অনেক মানা করার পরও হচ্ছে ওরা থামে না, ওরা গুলি করেই যায়। তো হচ্ছে তার কিছুক্ষণ পর একটা ভাইয়ের মাথায় এসে গুলি লাগে, ওর চামড়া উড়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে। তো হচ্ছে অনেক ফ্রন্টে ছিল ও, যার কারণে আমরা যেতে পারিনি। আর হচ্ছে গুলিগুলো আমাদের টাক করে মারা হচ্ছিল আর কি। তো অনেক চেষ্টার পর যখন দেখলাম যে গুলিগুলো মানে আমাদের এখান থেকে একটু কমছে, ওই রাজুকের দিকে অ্যাটাক হচ্ছে, তখন আমি যুক্ত ছিলাম হচ্ছে আপনার রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে আর কি, এটা হচ্ছে আমাদের উত্তরা ব্রিজের সামনে। তো ওই পাশে তাক করে গুলিগুলো মানাচ্ছে। তারপর এক পর্যায়ে আমি ভাবলাম যত এখানে গুলিগুলো করা হচ্ছে না, তাহলে আমরা ওকে একটু ট্রাই করে আনার জন্য। তখন এখানে কেউ ছিল না, আমি একার মাধ্যমে যাই ওকে আনার জন্য। যত আমি ওকে আনতে পারতেছিলাম, ও আমার মোটামুটি হেলদি ছিল, প্লাস বড়ও ছিল। তো অনেক চেষ্টার মাধ্যমে ওকে সিস্টে নিয়ে আসতেছিলাম। তো এই দৃশ্য থেকে একটা ছাত্র পিছিয়ে থেকে যায়, ও মাটিতে আর কি দাপড়াচ্ছে। তো একটা ছাত্র পিছিয়ে থেকে যাওয়ার পর আমাকে হেল্প করে। তো আমরা দুজন মিলে ওকে কুলে করে একটু নিয়ে আসতেছি। তো ও হচ্ছে আমাদের হাতেই দাপড়িয়ে মারা যায়। তো আমার জীবনে হচ্ছে এই আর একটা মর্মান্তিক ঘটনা, যেখানে আমরা 2024 সালে গুলিবিদ্ধ এক বাইকে আমাদের হাত মূলত হচ্ছে আমার হাতে দাপড়িয়ে মারা যেতে দেখেছি আর কি। তো এটা হচ্ছে আরেকটা মর্মান্তিক ঘটনা। তো এভাবে চলে যায় আর কিছুক্ষণ সময়, কিন্তু ওরা থামছে না, ওদের মতো ওরা গুলি করে যাচ্ছে। তো ওদের সাথে আর কি ইন্ডিয়ান কিছু বিজিবিও যুক্ত ছিল, যেমন চীনার উপায় হচ্ছে এটা যে আমাদের বাংলাদেশ ওই দিকটা। কিন্তু আপনার গুলিটা কখন বা কিভাবে এই ঘটনা ঘটলো? কারণ 4টা পর্যন্ত তো প্রায় ঘটনা স্বাভাবিক হয়ে আসছে। না ভাই, আমাদের উত্তরাতে আমি ইনজুরি হয়ে আসার পর আমাদের ফ্রেন্ড যেটা বলছে রাত 7টা পর্যন্ত ওখানে গোলাগুলি চলেছে। তো মূলত হচ্ছে আরেকটা ভাইয়ের পায়ে আর কি, হচ্ছে আপনার বর্তমান শহীদ মীর মুগ্ধ নামে পরিচিত যে 74 জায়গাটা আর কি, ওই ফ্রন্ট সাইডে আর কি উপস্থিত ছিল। আর আমরা হচ্ছে আপনার স্পোর্টস মার্কেটে যেটা আর কি, ওই মার্কেটের পাশে ছিলাম। আর হচ্ছে এই পাশে অনেক ছাত্র বেড়ে ছিল। তো একটা গুলি এসে ওর পায়ে লাগে, লাগার পর লুটিয়ে পড়ে। প্রথমত আর কি তার একটু আগে আরেকটা হ্যাঁ ওর পায়ে আর কি, ওটা তো বললাম যেটা আর কি মাথা চামড়া উড়ে যায়। তো ওর পায়ে গুলি লাগার পর ও লুটিয়ে পড়ে। তখন দেখলাম যে কেউ যাচ্ছে না ওকে ধরার জন্য বা হেল্প করার জন্য, বা হয়তো বা কেউ খেয়ালই করছে না। তখন এটা আমার নজরে পড়ে যে ও লুটিয়ে পড়ছে। তারপর আমি ওর মানে কাছে যাবো যে হেল্প করবো, এরকমটা ভেবে দৌড়িয়ে যাই। কিন্তু মূলত ওর পাশে আমি যেতে পারি না বা ওর কাছে যেতে পারি না। না যাওয়ার কারণ হচ্ছে এটাই যে তখন ঠিক একটা গুলি এসে আমার ডানাতে লেগে যায়। তো আমি 2-3 সেকেন্ড পর আর কি দেখলাম যে আমার হাতটা মানে ঝুলছে, এরকম মনে হচ্ছে যে আমার হাতে কোনো হাড় নেই, জাস্ট শুধু চামড়া দিয়ে ঝুলছে। তো আমি ওই অবস্থায় ওর পাশেও যেতে পারি না। তারপর এক পর্যায়ে আমি বুঝতে পারি, যখন আমার একটা টি শার্ট ছিল ড্রপ শোল্ডার, তো ওই টি শার্টটা ছিদ্র হয়ে গুলিটা ঢুকছে যখন, তো ওই ছিদ্র দিয়ে ব্লাডগুলো খুবই দ্রুত মাধ্যমে বেরোচ্ছে আর কি। তখন আমি বুঝতে পারি যে আমার হাতে গুলি লাগছে। তো আমি ছোটো থেকে একটু স্ট্রং, সেই ক্ষেত্রে আমি নিজের এনার্জি দিয়ে দৌড়ে যাচ্ছিলাম রিক্সার উদ্দেশ্যে। আর সবাইকে বলতেছিলাম যে ওখানে একটা ভাইয়া গুলি খেয়ে পড়ে আছে, প্লিজ আপনারা ওকে একটু হেল্প করেন। দেখেন, যেখানে আমি নিজে গুলি খাইছি সেখানে আমি আমার চিন্তা না করে আরেকজনের চিন্তা করতেছি যে আরেকটা ভাইয়া গুলি খেয়ে এখানে পড়ে আছে, প্লিজ আপনারা কেউ জানো ওখানে। তো একটা আমার সাথে একটা ফ্রেন্ড ছিল শাকির নামের, ওই সময়কে ধরার পর ছাত্র ভাইদের বলতেছে ও হচ্ছে আমার ফ্রেন্ড লাগে, যদিও আমার সাথে থাকে তাহলে ভালো থাকবে, কোনো টেনশন নেই, জাস্ট যে কোনো একজন আপনারা আসেন, যত আমরা ছাত্র না আমরা কর্মজীবী মানুষ, সেক্ষেত্রে ওকে ভর্তি করা মেডিকেলে ভর্তি করার জন্য আপনার যে কোনো একজন ছাত্র ভাইদের লাগবে, একজন আসেন আর কি। তো আমি এখনও সবসময় বলবো যে মানে ধন্যবাদ একটা ভাইকুলা ভাইয়াকে, আমি ওনার পরিচয় জানি না, বাট ওই ভাইকুলা ভাই ঠিক সেই সময় আমাদের কাছে পৌঁছে বলে যে আপনি আমার বাইকে উঠেন, আমরা আপনাদের নিয়ে যাই। আচ্ছা। তো সেই সময় আমার ফ্রেন্ড আরেকটা ছাত্র ভাই আর হচ্ছে আমরা মোট 4 জনের মতো, বাইকটা অনেক বড় ছিল, 4 জনের মতো আর কি, উত্তরাতে কি সেন্টারের ভিতরে কোন এক মেডিকেল নামে পরিচিত আর কি, আমি শিওর এখন বলতে পারতেছি না, হয়তো তখন বলতে পারতাম। তো আমরা মেডিকেল চলে যাই। আচ্ছা। চলে যাওয়ার পর হচ্ছে ওখানে আনুমানিক আধা ঘন্টার মতো ট্রিটমেন্ট নিয়ে আমার ব্লাডটা অফ করে। আচ্ছা। অফ করার পর হচ্ছে 2 ঘন্টা পর মেবি 4 তলায় নিয়ে যায়। তো 4 তলায় নিয়ে যেয়ে আমার হচ্ছে ওখানে ব্যান্ডেজটা খুলে, রিপিট ব্যান্ডেজটা খুলে, আমি এখনও নার্ভাস, এখনও শিওর না যে ওরা আমার বুলেটটা বের করতে গিয়ে আমার রক্তনালীটা কেটে ফেলছে নাকি হচ্ছে আপনার বুলেটটা ঢুকে রক্তনালীটা কেটে গেছে আর কি। আচ্ছা, এই জায়গাটা আতিকুল, এই জায়গাটা আমরা একটু আলাদা করে শুনবো, কারণ চিকিৎসার সময়ের যে ঘটনাগুলো ঘটেছে সেটি আসলে আর অন্য একটা ট্র্যাজেডি যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমি বললে এখনো বলবো যে আমি যদি সুচিকিৎসা পেয়ে থাকি তাহলে আমি 7 তারিখের পরে পাইছি। আচ্ছা, আমরা এই জায়গাটা পর্যন্ত কোনো চিকিৎসা মানে ঠিকভাবে পাই না, আমি যেখানে গেছি সেখানে অবহেলা। আমরা আসছি তারিকুল ইসলাম আপনার কাছে, আপনি স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব। আমরা প্রথমে একটুখানি জানতে চাইবো যে বৈষম্য বিরোধী যে ছাত্র জনতার যে আন্দোলন হলো, সেখানে এই যে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি কি ধরনের কাজ করে, এবং বিশেষ করে আতিকুল ইসলামের কাছ থেকে যে ঘটনাটা শুনলাম তার কোনো
বিশেষ প্রেক্ষাপটের সাথে আপনারা যুক্ত আছেন কিনা এ ধরনের ঘটনার? আচ্ছা, 5 আগস্টের পরে যখন ফ্যাসিস্ট রেজিমের পতন হলো, তারপর থেকে আসলে আমরা যারা আন্দোলনের লিড রোলে ছিলাম, সমন্বয়ক, আমরা স্ক্যাটার্ড ওয়েতে বিভিন্নভাবে বিভিন্ন হসপিটালে ভিজিট করে আহতদের পাশে যেভাবে পেরেছি তখন দাঁড়িয়েছি। তখন আমাদের সুনির্দিষ্ট কোনো প্ল্যান ছিল না। এই বিপ্লবটাই কিন্তু একটা আনপ্ল্যান্ড বিপ্লব, ফ্রম ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ, আন্দোলনের প্ল্যান ছিল, আন্দোলনে কিভাবে মোবিলাইজ করা হবে মানুষকে, সেটির প্ল্যান ছিল। কিন্তু আমরা কেউ জানতাম না 5 তারিখে আমাদের বিজয় আসবে, 5 তারিখে শেখ হাসিনা পালাবে। তো ঠিক তেমনিভাবে আমরা আসলে ওই সময়টাতে স্ক্যাটার্ড ওয়েতে এগিয়ে যাচ্ছিলাম। এবং আমরা তখনই এই আলাপটা আমরা আমাদের নলেজে ছিল যে এই যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যেটি ডক্টর ইউনূসকে প্রদান করা হয়েছে, সেটি হবে এবং তারা হচ্ছে এটি টেক কেয়ার করবেন আহত শহীদদের। পরবর্তীতে আমাদেরকে জানানো হলো যে এই ফাউন্ডেশনটা হতে দেরি হবে, সো এই মুহূর্তে আমাদের একটা বডি করার দরকার। সো যারা হচ্ছে যে হসপিটালগুলোতে দৌড়াদৌড়ি করছিল অক্লান্ত, নিজের খেয়ে বোনের মুষ তাড়ানোর মতো, প্রত্যেকেই এমন অবস্থা ছিল আর কি। আসলে বোনের মুষ তাড়ানোর কিছু না, এটা তো আসলে নিজেরই ব্যাপার, নিজেদেরই আন্দোলন, নিজেদেরই। এক্স্যাক্টলি। এখানে কারণ এখানে যারা যে মানুষগুলো আমার উপকমিটিতে আছেন, তারা সবাই কেউই আসলে সমন্বয়ক নন, সহসমন্বয়ক আছেন 2 জন। এরা কিন্তু আসলে কোনো প্রাপ্তি বা কোনো জায়গা ছিল না, এরা রাত দিন খেটে গেছে ঢাকা মেডিকেল থেকে সোহরাওয়ার্দী, নিটোর, প্রত্যেকটা জায়গায়। আপনারা কি জিনিস দেখছিলেন ওই সময়, মানে কি ফ্যাসিলিটেট করার চেষ্টা? ওই সময়টাতে তো ভীষণ খারাপ অবস্থা, এবং যেই সাচিবপন্থী ডাক্তার যারা হচ্ছে আতিকের সাথে আমার যেদিন, আমি একটু ব্যাকে যাচ্ছি, আতিকের সাথে আমার যেদিন প্রথম দেখা হয় টিএসসিতে, সেদিন ওর সাথে আরেকটা ছেলে আসছিল, সালমান, আপনি জেনে থাকবেন, মিডিয়াতেও মাঝে মধ্যে আসে। সো সালমানের গল্পটা যদি শুনেন তাহলে ওটা একটা একটি দলিল, এই কি পরিমাণ মেডিকেল নেগলিজেন্স করা হয়েছে এদের সাথে। এটা যে আউটরাইট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এটাতে কোনো সন্দেহ নেই। সেই জিনিসগুলো আমরা তখন অ্যাড্রেস করেছি। যেখানে এই অভিযোগগুলো পেয়েছি আমরা গিয়ে সরাসরি প্রতিবাদের জায়গাটা করছি। 21 তারিখ আমাদের এই উপকমিটিটা ফর্ম হয়, 21 আগস্ট। আচ্ছা, আমাদের প্রধান এবং একমাত্র দায়িত্ব ছিল আহত এবং শহীদদের তালিকা প্রণয়নে সরকারকে সাহায্য করা। আচ্ছা, সরকার করবে। কিন্তু আপনাকে এখানে একটু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমাদের সরকারের যে অঙ্গটা সবচেয়ে বেশি পচা এবং দুর্নীতির আখড়া বলা চলে, আমার ধারণা মতে কাজ করার সুবাদে আমি বলতে পারি সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত, স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং এইখানে কেপাবল মানুষের এত অভাব, আপনি তো রাতারাতি পরিবর্তন করতে পারছেন না। এবং যেটি হয়েছে, আমরা সরকারকে সর্বতোভাবে সাহায্য করেছি। যে ওয়েবসাইট তৈরিতে তারা 5 দিন সময় নিয়েছিল, আমরা নিজে গিয়ে বসে 1 দিনে করাই আনছি। কিন্তু দেখা গেল যে সেটি অপারেট করতে করতে সে 5 দিনে লেগে গেল। অপারেট করা মানে কি, ওয়েবসাইট রেডি, এখন হসপিটালগুলো ডেটা দিবে, সেটাই শুরু হয় না, নানাবিধ জটিলতা। সো এটা খুবই বোঝা যাচ্ছে যে আপনাদের তারুণ্যের যে শক্তি এবং আপনাদের যে বিপ্লবের যে স্পিরিট, সেটাকে ধারণ করার সক্ষমতা কিন্তু আগের শক্তি, আগের ব্যবস্থা নাই। ব্যুরোক্রেসি, সেটি টপ টু বটম ফ্যাসিবাদের নিজ হাতে গড়া ব্যুরোক্রেসি। এবং এখন পর্যন্ত অ্যাজ উই স্পিক এমন পরিবর্তন আসেনি যারা হচ্ছে এই বিপ্লবকে ধারণ করছে এবং আমাদেরকে সহযোগিতা কোঅর্ডিনেট করছে। আমি এই প্রসঙ্গে একটা সম্পূর্ণ প্রশ্ন করি। আপনি নিজেই বলেছেন যে ওই সময় আপনারা হসপিটালে গিয়ে যেটা দেখেছেন সেটা হচ্ছে একেবারেই, আমরা যেটাকে ইংরেজিতে বলি, গ্রস হিউম্যান রাইট ভায়োলেশন, মানবাধিকারের একটা বড় রকমের লঙ্ঘন হয়েছে চিকিৎসা বঞ্চিত করার মাধ্যমে। এটি কিন্তু আন্তর্জাতিক আইনে একটা বড় অপরাধ। তিনি যেই করুন না কেন এই অপরাধটা, তাকে কিন্তু শাস্তির আওতায় আনার সুযোগ আছে। আপনাদের কাছে কি এরকম কোনো এভিডেন্স, কোনো তথ্য সংরক্ষিত আছে যেটা দিয়ে আপনারা একটা আইনগত ব্যবস্থা নিতে পারেন বা নিতে চান, এই যে চিকিৎসা ক্ষেত্রে যে বঞ্চনা করা হয়েছে তার প্রেক্ষিতে? না, আমাদের উপকমিটির যেহেতু কাজটা ডিফাইন্ড, সেই জায়গা থেকে আমরা হিউম্যান রাইটসের জায়গা থেকে যে ডকুমেন্টেশন, সেই কাজটা আমরা করিনি।
তবে বেশ কিছু যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্ল্যাটফর্ম আছে স্টুডেন্টস এগেইনস্ট টর্চার স্যাট, আচ্ছা, আমি যেটির একটি মেম্বার ছিলাম, যারা 2021-22 সালে এই হলগুলোতে যে নির্যাতনের ঘটনা ঘটেছিল ছাত্রলীগের হাতে সেগুলো ডকুমেন্ট করেছিল। তারা একটি ডকুমেন্টেশনের কাজ করছে এবং সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে আমি যতটা পারছি আমার অভিজ্ঞতা থেকে তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা এবং আপনাদের কমিটির সাথে কিন্তু তাদের একটা লিয়াজো হতে পারে, কারণ আপনাদের অভিজ্ঞতাটা তাদের কাজে লাগে। এক্স্যাক্টলি। আর আমাদের কমিটির কাজটা ছিল যেহেতু ফাউন্ডেশন হওয়ার আগ পর্যন্ত এই কাজটাকে এগিয়ে নেওয়া, এবং এখানে সবাই রানিং স্টুডেন্ট, সো আমাদের কমিটি খুব দ্রুতই হয়তো তার একটি ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবে। আমরা যেমন মিনিস্ট্রি থেকে আমাদেরকে 6 তারিখের একটি কথা আছে, আমি আপনাকে একটু জানিয়ে রাখি এখানে। 6 তারিখে আশা করি মিনিস্ট্রিতে এখন পর্যন্ত আসার ডেটাগুলোর একটি ভেরিফাইড একটি বা কংক্রিট একটি ডেটা আমরা পাবলিশ করতে পারবো। আচ্ছা, কাজটি আমাদের চলমান। আর হচ্ছে আহতদের যে 1581-র কথা আমি বলেছিলাম, তারপরে আরও 3 জন শহীদ হয়েছে জানেন, কিন্তু 3 জনের মধ্যে একজন আবার মানে আমরা শহীদ হিসাবে তাকে জানাজা দেওয়ার পরে রাষ্ট্রীয় সম্মাননায় তাকে দাফন সব করার পরে আমরা জানলাম যে সে আসলে জেল পলাতক আসামি ছিল, সে আন্দোলনের কেউ না। 5 তারিখে সে জেল থেকে পালায়, সে এপ্রিল মাস থেকে জেলে ছিল। জেল থেকে পালানোর সময় তখন ওই যে পুলিশের সাথে একটা বিদ্রোহ হয়েছে, তখন সে মারা গেছে। তো সে তো আসলে আন্দোলনের শহীদ না। সো এই যে ভেরিফিকেশনের ব্যাপারটা, সেখানে কিন্তু আরো 7-8 জন ওই দিন ওখানে এইভাবে মারা গেছে। সো আমাদের শহীদ লিস্টে আমরা যখন পাবলিশ করেছি নাম্বার, তখনও কিন্তু আমরা বলেছি যে এই কেসগুলা আমাদের কিন্তু ভেরিফাই করে তারপরে ভেরিফাইড নাম্বারটা হয়তো কম বেশি যেটাই হোক আসবে। অ্যাট দ্য সেম টাইম এখনও হয়তো আমাদের কাছে দেখেন ইনফরমেশন গ্যাপটা কোন লেভেলে আছে এখনও। আমরা কিন্তু প্রত্যেকটা মিডিয়াতে আমাদের এই যে হসপিটালগুলোকে ফ্রি করা হয়েছে, এই কয়টা হসপিটাল এই CMH পর্যন্ত আন্দোলন আহতদের জন্য ফ্রি করা হয়েছে, আমরা ঘোষণা দিয়েছি, প্রচার করেছি, প্রেস কনফারেন্স করেছি। কিন্তু 2 দিন আগে একটি কেস আপনি দেখবেন মিডিয়াতে আসছিল, একজনের শরীরে 500টা বুলেট, জি, ও জানেই না যে এমন কোনো ফ্রির ব্যবস্থা আছে ওকে। আচ্ছা, মানে এটি কিন্তু খুব দুঃখজনক, এটা দুঃখজনক ব্যাপার, এটা আমাদের জন্য দুঃখজনক যে আমরা আসলে তাকে রিচ করতে পারলাম না। আমরা যখন যোগাযোগ করলাম তখন সে বলতেছে আমি তো জানি না এমন ফ্রি, সে প্রাইভেটে গিয়ে চিকিৎসা নিতে পারে না, সেটাই তার আর্থিক সঙ্গতি নাই। এটি কিন্তু এক ধরনের কমিউনিকেশন ফেইলার একদিক থেকে বলতে হবে। আমাদের যত রকমের সোশ্যাল মিডিয়া হোক, এই যে টেলিভিশন আমরা কথা বলছি, আজকে আবারও জানিয়ে রাখি যে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা প্রত্যেকে কিন্তু সরকারি ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা পাবেন, দেশের সর্বোচ্চ চিকিৎসা পাবেন, সেই চিকিৎসা সেবা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এবং বাংলাদেশের সবগুলো কম্বাইন্ড মিলিটারি হসপিটাল যেগুলো যতগুলো আর্মি ক্যাম্পে আছে প্রত্যেকটাতেই কিন্তু তাদের জন্য ফ্রি চিকিৎসা, সেটি উইথ ফ্রি মেডিসিন অ্যান্ড ফ্রি। এই জায়গাগুলোতে আপনারা আপনাদের যে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্র উপকমিটি আপনারা চেষ্টা করছেন, আমরা সাধুবাদ জানাই, এবং আপনাদের জন্য আমাদের সর্বত্র রকমের আমাদের পক্ষ থেকে যদি কোনো কিছু অফার করার থাকে বা মনে হয় যে এই মিডিয়া থেকে আপনারা নিতে চান আমাদেরকে জানাবেন অবশ্যই। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, এই আলোচনাটা আসলে অনেক দীর্ঘ হওয়া দরকার, কারণ অনেক বিষয় আরও জানা বাকি আছে। কিন্তু আতিকুল ইসলাম, আপনার কাছে একটু আসি যে আমরা বুঝতেই পারছি যে চিকিৎসার যেটুকু প্রাপ্যতা পাও না আমাদের এরকম সময়ে, সেটি আসলে ওই সময় ঘটে নাই। সে কারণেই হয়তো যে হাতটি হয়তো রাখা যেত সেটি হয়তো রাখা যায়নি, যে চোখটি হয়তো বাঁচানো যেত সেটি বাঁচানো যায় নাই। যা ঘটার সেটা তো ঘটে গেল। তারপর আপনারা যারা বেঁচে আছেন তাদেরকে নিয়ে আমাদের গর্বের শেষ নেই। আমরা চাই যে আমরা আবার একসাথে এগিয়ে যাই দেশ গড়ার কাজে। আপনার কি প্রত্যাশা এখনকার সময়ে এই বাংলাদেশের কাছে, এই সরকারের কাছে, অথবা এই যে আমরা তরুণ যারা আছি তাদের কাছে? যেহেতু আমি একজন মিডল ফ্যামিলির সন্তান, যেখানে আমার বর্তমান সময়ে কাজ করে খাইতে হইতো আর কি, সেখানে আমার ডাইনাটা চলে যাওয়া মানে অনেক কিছু। এখন এই লাইফটা নিয়ে মানে লড়াই করে চলে যাওয়া অনেক টাফ। তো সেই ক্ষেত্রে মানে ভাইয়াদের কাছে কিছু আবদার থাকতেই পারে আমাদের, যেমন যারা এই আন্দোলনে আমরা মানে যারা শহীদ হয়েছে ভাইয়ারা তাদের পাশেও দাঁড়াক, তাদেরকেও দেখেও, যারা আমাদের অঙ্গহানি হয়েছে আমাদের পাশেও দাঁড়াক, বা যারা মোটামুটি ভালো একটা আহত হয়েছে তাদের পাশেও দাঁড়াক। আর যারা সুস্থ আছে আমি মানি যে এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ অনেকেই করছে, বা অনেক পেশার মানুষই করছে, ছাত্ররা করছে। তো শুধু যে ছাত্ররা করছে এরকম না, যেমন আমি নিজে একটা কর্মজীবী মানুষ, সেক্ষেত্রে আমরা করছি। তো ওনারা সবার পাশেই দাঁড়াক, শুধু ছাত্রদের পাশে এরকম না, সবার পাশে দাঁড়াক যারা আহত হয়েছে আর কি। আর যারা সুস্থ আছে আর কি, হ্যাঁ ঠিক আছে, তারাও আপনার রাজপথে ছিল, নেমে এসে বা আন্দোলনে যুক্ত ছিল, কিন্তু যারা সুস্থ আছে তাদের তো দরকার নেই, বা তাদের পাশে না দাঁড়ালেও চলবে, কারণ তাদের এনার্জি দিয়ে তারা চলতে পারে পরবর্তী জীবন। তো সেক্ষেত্রে যদি ওনারা আমাদের জন্য কিছু করে দেয় বা করে, তো আমি নিজেকে একটু প্রাউড ফিল মনে করবো যে এই বাকি লাইফটা আর কি মানে চলে যাওয়ার জন্য আমি এখানে একটু অ্যাড করব। আমাদের টোটাল ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন আমরা ফাউন্ডেশনের সঙ্গেও যেহেতু কাজ করছি, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন তাদের সঙ্গে আমরা কাজ করছি। আমি যদি আতিকের কথা বলি, আতিকের মতো যারা অঙ্গহানির শিকার হয়েছেন তাদের জন্য কিন্তু দেশে বিদেশে অনেক
গুলো পার্টি কিন্তু তারা রেডি আমাদেরকে প্রস্থেটিক লিমস এবং হচ্ছে সেটা একদম লেটেস্ট টেকনোলজি, যেখানে আপনার চিপ সহ যে মানে একটা ইয়েতে। সো আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে একদম সবচেয়ে অত্যাধুনিক যেই প্রযুক্তি সেটি যেন তাদেরকে প্রোভাইড করা হয়। চায়না থেকে একটি টিম এসেছিল, আপনি জানেন, তারাও আগ্রহী। জার্মান থেকেও একটি সংস্থা দিতে আগ্রহী, বাংলাদেশে ব্র্যাক এটি নিয়ে কাজ করছে। সো আমরা কিন্তু এই যে রিহ্যাবিলিটেশন, এখন তো মেডিকেল রিহ্যাবিলিটেশন অনেকেরই বাকি, অ্যান্ড এর মধ্যে যারা ওরাও আছে, তারপরে সোশ্যাল রিহ্যাবিলিটেশন অ্যান্ড ইকোনমিক রিহ্যাবিলিটেশন সব কিছুকে আমরা একটা টোটাল ইন্টিগ্রেটেড প্ল্যানের মধ্যে আনছি। এবং বিশেষ করে যারা চোখ হারিয়েছেন, অঙ্গহানির শিকার হয়েছেন, তাদেরকে একটি লং টার্ম সার্ভিসের জায়গাটা থেকেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আর ইকোনমিক রিহ্যাবিলিটেশনের জায়গা থেকে বলতে গেলে ওটা তো এক কথায় সেটা অনেক লং টার্ম হয়ে যায়। এটা এবং যে চলমান একটা প্রক্রিয়া, এই আন্দোলনে যারা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে যে কোনোভাবে অঙ্গহানি হোক অন্য যে কোনোভাবে, তাদের প্রত্যেককে আমরা ইনশাল্লাহ এটা নিশ্চিত করব যে তারা যে মানে তাদের যেটি তারা হারিয়েছেন সেটি কখনোই ফেরত দিতে পারবো না, কিন্তু রাষ্ট্র হিসেবে আমাদের যে দায়িত্ব সেই জায়গায় যেন রাষ্ট্র এবং সমাজের জায়গা থেকে ফাউন্ডেশন কিন্তু কাজ করছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্টলি, নট অ্যাজ এ রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান না, এটা একটা সামাজিক। অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট যেন তাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটিসটা দেয়, তাদেরকে রিকগনাইজ করে, যেমন মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে করেছে, সেই জায়গা থেকে নীতিগত সিদ্ধান্তগুলো তারা যেভাবে নিয়েছে সেই জায়গাতে আমরা কন্ট্রিবিউট করেছি এবং সেটিও ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। এই বিষয়টি আমরা চাইবো যে আপনাদের এই সমন্বিত উদ্যোগে আমাদের এখানে যারা শহীদ হয়েছেন সেই পরিবারগুলো তারা যথাসম্ভব সমর্থন পাক এবং একই সাথে যা আহত হয়েছেন তারা পুনর্বাসিত হোক। খুব আমরা প্রায় শেষের দিকে চলে আসছি অনুষ্ঠানের। আমরা ভবিষ্যতে আবার চাইবো আলোচনাটি এগিয়ে যাক এবং কতখানি এগুলো আপনাদের উদ্যোগগুলো সেটিও কিন্তু আমরা সময়ে সময়ে একটু খোঁজ নেব আপনাদেরকে ডেকে। আমাদেরকে সময় দেবেন সেই সময়। কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সময় দেবেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, সুরক্ষায় প্রতিদিনে আমরা জীবনের জয়গানে কথা বলছিলাম জুলাই বিপ্লবে আমাদের যারা আহত হয়েছেন তাদের একজনের সাথে। তার যে গল্পটি সেটি কিন্তু ওই বিপ্লবে আরও যারা আহত হয়েছেন, অংশ নিয়েছেন, তাদের সকলের গল্প। আমরা আজকে একজন তরুণ সমন্বয়কের কাছ থেকে অথবা যিনি সরকারি এবং বেসরকারি কাজগুলোর সাথে যুক্ত আছেন তার কাছ থেকেও শুনলাম যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার মাধ্যমে কিভাবে আমাদের এই আন্দোলনকারীদের সহযোগিতার পথ উন্মুক্ত করা হচ্ছে। আমরা চাইব যে এই উদ্যোগগুলো কেবল কাগজে সীমাবদ্ধ থাকবে না, সত্যিকার অর্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা জীবন দিয়েছেন তাদের কাছে পৌঁছাবে, তাদের পরিবারের কাছে পৌঁছাবে। তাহলেই আমাদের সকলের যে দায়বোধ, যে দায়িত্ববোধ তার কিছুটা হলেও মোচন হবে। আমরা সেই আশায় বুক বাঁধলাম এবং যারা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে, যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে শেষ করছি।